স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলের সাথে আছে আমি শামীম জাহিদ। আয় ও ব্যয়ের ক্ষেত্রে অস্পষ্টতা থাকায় প্রস্তাবিত বাজেটকে লক্ষ্য বিলাসী বলছে সিপিডি। বলছে বাস্তবতার নিরিখে এসব লক্ষ্য অর্জন করা খুব সম্ভব হবে না, এবং এই নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। এবং সিপিডি আরও বলছে যে বাজেট বাস্তবায়নের ঝুঁকিতে পড়বে বলে মনে করছে তারা। আজ আমাদের আলোচনার বিষয় কেমন হলো বাজেট, এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখে নেব একটি প্রতিবেদন। আমরা সবগুলো নিজেরাই করেছি। শেখ হাসিনা সরকারের দ্বিতীয় মেয়াদে প্রথম বাজেট আর অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিতের অষ্টম। তবে এতে তেমন কোনো নতুনত্ব নেই বিনিয়োগ বাড়িয়ে দেশের অর্থনীতিকে উজ্জীবিত করার তেমন উপকরণ। একটি নতুন সরকার নতুন মেয়াদ শুরু করছে, যেই উদ্দীপনা, যে শৌর্য বীর্য নিয়ে থাকতে হয়, আমি সেটা দেখিনি। 7.3 ভাগ জিডিপি প্রবৃদ্ধি অর্জনে বেসরকারি বিনিয়োগ অন্তত 75,000 কোটি টাকা বাড়াতে হবে। তবে বাস্তব পরিস্থিতি বিবেচনায় তা সম্ভব নয় বলছে সিপিডি। সংস্থাটি বলছে কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জনে প্রস্তাবিত বাজেটে রাজস্ব আয় ও সরকারি বিনিয়োগের যে লক্ষ্য ধরা হয়েছে তা বছর শেষে কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে সংশয় আছে। এতে বছর বছর লক্ষ্য ঠিক করা হলেও তা থেকে যাচ্ছে নাগালের বাইরে। এটা হলো লক্ষ্য বিলাসের বাজেট। মানুষ যখন উচ্চাশা করে সেটা এক ধরনের বিলাসিতা। এইখানে লক্ষ্য নিয়ে বিলাসিতা করা হয়েছে। এই বিলাসিতাটা সঠিক, হ্যাঁ, এই বিলাসিতাটা কাঙ্ক্ষিত, কিন্তু আমার সক্ষমতার সাথে এটা সামঞ্জস্যপূর্ণ না। নতুন বাজেটে বিত্তশালীদের ওপর নতুন কর আরোপ সমর্থন করে সিপিডি। তবে কালো টাকা সাদা করার সুযোগ দেয়া ঠিক হয়নি বলে মনে করে গবেষণা সংস্থাটি। কর বাড়ানোর চেষ্টা করব, করের আওতা বাড়াবো, করের হার বাড়াবো, আবার অপর দিকে যারা কর দিল না তাদের আমি সুবিধা দিব। এইটা বৈপরীত্যমূলক নীতি, এটা কোনোভাবেই একসাথে যেতে পারে না। এবারে বাজেটে কৃষি, শিক্ষা ও স্বাস্থ্য খাতে বরাদ্দ কমানোর সমালোচনা করেছে সিপিডি। এবং সারা দিনই আপনারা অনেকে তাদের প্রতি। শাওন হাসনাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেখলাম প্রতিবেদনটি আমরা। ডক্টর শামসুল আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে। আমরা আলোচনা করব প্রথমে যে বাজেট নিয়ে। কয়েকটা জিনিস বলে রাখা ভালো যে সিপিডি যেটা বলছে যে কালো টাকার কথা সুযোগ দেওয়া হয়েছে, যেটা পরের দিনই পরক্ষণে সেদিনই অর্থমন্ত্রী তার সংবাদ সম্মেলনে এটা পরিষ্কার করেছেন যে এবার থাকছে না। আমার জানতে ইচ্ছে হচ্ছে যে এই যে থাকছে না, এই যে অস্পষ্টতা তৈরি হলো, এটা কেন হলো? পরিষ্কার কোনো ডাইরেকশন তো ছিল না, অস্পষ্টতা নেই। এটি প্রকাশ্যে সাংবাদিক সম্মেলনে মাননীয় অর্থমন্ত্রী বলেছেন এটা থাকছে না, কাজে এটা আর অস্পষ্টতা এখানে সুযোগ নেই। আর যেভাবে আপনার মিডিয়া একটা এনজিওর বক্তব্য একেবারে সরকারের পাশাপাশি নিয়ে আসছেন, যারা অনেকটা অনুমান ভিত্তিক কথা বলে, এরও একটা কারণ আপনাদের আমরা দোষ দিতে পারি না। আসলে কার্যকর বিরোধী দলের অভাবে আজকে এই এনজিওরা সুযোগ নিচ্ছে সেই শূন্যতাটা। তো তাদের কথা এই জন্যই বলবো অনুমান ভিত্তিক। তার কারণ বিলাসী লক্ষ্যবার বিলাসী হয় কি করে? একটা যে জাতির স্বপ্ন নেই, উচ্চাকাঙ্ক্ষা নেই, সে জাতিটা মৃত জাতি, সে জাতি এগোতে পারে না। এই সরকার অত্যন্ত সফলভাবে জাতির স্বপ্নকে জাগরিত করেছে। 2021 পর্যন্ত কি অর্জন করবে তা সুনিশ্চিতভাবে বলেছে। শুধু বলেনি, এই সরকার যেই সরকার, আমি অর্থনীতি বিষয়ে বলতে চাচ্ছি, 6% উপরে প্রবৃদ্ধি যে সরকার অর্জন করেছে ক্রমান্বয়ে বিগত 5 বছর, সেই সরকারের স্বপ্ন দেখার, লক্ষ্য স্থির করার, উচ্চাভিলাষী হওয়ার তার যোগ্যতা আছে এবং সেটা সরকার প্রমাণ করে। হ্যাঁ, কিন্তু লক্ষ্য থাকতে হবে, এটা খারাপ কিছু না। কিছু না, খারাপ না। অভিযোগটা কথামালা, তারা বাজেটের সবসময় আগে কিছু কথামালা তৈরি করে রাখে আগের রাতে, পরের দিন হাওয়ায় ছড়িয়ে দেয়। যেমন ধরুন ব্যাকরণ সিদ্ধ বাজেট, কিন্তু বাস্তবায়ন সম্ভব না। আর যেটা বাস্তবায়ন সম্ভব নয় সেটা ব্যাকরণ সিদ্ধ হয় কি করে? কাজে এই কথামালা দিয়ে আপনি বাজেটকে মূল্যায়ন করতে পারবেন। এটা ঠিক নেই। যে কথা সংস্থাটি বলছে, তারা বলছে যে লক্ষ্য অর্জনের জন্য যে রোড ম্যাপ, সেটা তারা দেখছে না, সেটা না দিতে পারছে না। রোড ম্যাপ যদি নাই থাকতো এই সরকারের, সর্বোচ্চ 20.2 বিলিয়ন রিজার্ভ দেশে তৈরি হয় কিনা, কি করে গত 5 বছর চলতি অ্যাকাউন্টে উদ্বৃত্ত থাকে, কি করে চালের স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে,
কি করে এত ম্যাক্রো স্থিতিশীলতা আসে, কি করে এত রপ্তানি হাইয়েস্ট রপ্তানি হয়, কি করে হাইয়েস্ট আমদানি হয়। রিজার্ভ বাড়া মানেই তো বড় কথা না। আমাদের ইনভেস্টমেন্ট কমে যাচ্ছে, আমাদের ইনভেস্টমেন্ট হচ্ছে অবশ্যই না। বড় কথা। ইনভেস্টমেন্ট যে হচ্ছে না তার নিশ্চয়ই খারাপ দিক আছে। ইনভেস্টমেন্ট হচ্ছে না কথা তো এটাও অসত্য। ইনভেস্টমেন্ট কিছুটা স্থবিরতা আছে, অর্থনীতি সরল রেখায় চলে না। যারা তত্ত্ব দেয় তারাও এর ব্যাখ্যা দিতে পারবে না। আচ্ছা। সরল রেখায় চলে না, আপ ডাউন নিয়ে অর্থনীতি চলে, এটাই অর্থনীতির নিয়ম। কাজেই বিনিয়োগ একটা সময় স্থবিরতা, সব জিনিসেরই আপনার বুম পিরিয়ড আছে, পিরিয়ড আছে, স্লাম পিরিয়ড আছে। কাজেই একটা সময় বিনিয়োগ হয়নি, এটা হবে না, হওয়ার কারণ নাই। বিশ্ব পরিস্থিতি অনুকূলে বিশ্ব অর্থনীতি এবার প্রবৃদ্ধিশীল হবে, এটা ফোরকাস্ট আছে IMF, ওয়ার্ল্ড ব্যাংকের। কমোডিটি প্রাইসেস কম, দেশের পরিস্থিতি আমি মনে করি ভালো, রাজনৈতিক প্রক্রিয়া যথাযথভাবে আইনসম্মত এগিয়ে যাচ্ছে। এখন বিনিয়োগের সময়, আগামী দিনে বিনিয়োগ আরো উজ্জীবিত হবে সামনের বছর। আচ্ছা, আপনি বলছেন যে সিপিডি বা এনজিও একটু কার্যকর বিরোধী দল না না, আমি থাকার কারণে সিবিডি জবাব দিতে আমি আসিনি। সেটা- আপনি বারবার সিবিডি কে রেফার করছেন, আই ডু নট এগ্রি। সিবিডি ওই কথা আমি তো একবারই বলে ফেললাম। আচ্ছা, এদের কথা বিলাসী, কথামালা দিতে পারে এরা, বাজারে আগের রাতে কথামালা তৈরি করে রাখে, পরের দিন ছড়িয়ে দেয়। আর আমি তো মনে করি না তারা কি বাজেট তৈরি করেছে, তাদের কি তথ্য ভান্ডার আছে, তাদের কি গবেষণা আছে। এখন এনজিও হিসেবে বলতেই পারি, সুশীলের কথা তো বলতেই পারি, কিন্তু ও কথাগুলো আমি মনে করি জাতির কাছে বিভ্রান্তি তৈরি করে এবং একটা ভুল বার্তা নিয়ে যায় জনগণের কাছে, যেটি একেবারে আমি মনে করি সঠিক কাজ নয়। যদি ভুল বার্তা যায় তাহলে নিশ্চয়ই সেটা গ্রহণযোগ্য নয়, কিন্তু সমালোচনা তো করতেই হবে নিশ্চয়ই। না, সমালোচনা অবশ্যই স্বাগতম। আলোচনার সমালোচনা সমাজ জীবন্ত হয় না, ভালোভাবে এগোয় না, Right. অবশ্যই। কিন্তু সমাজকে ভুল বার্তা দেওয়াটা আবার ঠিক নয়। সেটা অবশ্য আপেক্ষিক বিষয়, কোনটা সঠিক কোনটা ভুল সেটা হয়তো পরে সেটা ঠিক করা জনগণ যাবে। বিচার করবে। সেটা আমি সমাজ বললাম বিচার যেটা তথ্য দিয়ে, হ্যাঁ। তথ্যপাত্র দিয়ে কথা বলি, কাজে আমি তথ্য দিয়ে বলবো। আচ্ছা। আর তাতে সে তথ্য ভান্ডার নাই, তার তৈরিও করে না, সে তাদের স্টাফও নাই, সে ব্যবস্থাও নাই। আচ্ছা, তারা এজামশন, অনুমান ভিত্তিক কথা বলে। আচ্ছা, আমি আরেকটা বিষয় আপনার দৃষ্টি করি এবার, যেটা অনেক অর্থনীতি বলছেন যে সরকারের সামনে বড় চ্যালেঞ্জ হচ্ছে যে ইনভেস্টমেন্ট বাড়ানো। চ্যালেঞ্জ, এটা বড় এই চ্যালেঞ্জ। ইনভেস্টমেন্ট বাড়ানোর ক্ষেত্রে এই বাজেটে অর্থমন্ত্রী কি কি দিক নির্দেশনা দিয়েছেন বলে আপনার মনে হয়? কি বাড়ানোর ক্ষেত্রে? এই ইনভেস্টমেন্ট যদি সামনে বাড়াতে চাই, সেটা বাড়ানো, ইনভেস্টমেন্ট তো আর জাদু মন্ত্রণালয় আমি বললাম বাড়িয়ে গেল। Right. ইনভেস্টমেন্ট বাড়ানোর জন্য সরকার তার উন্নয়ন ব্যয় বাড়িয়ে যাচ্ছে ব্যাপকভাবে। গত কয়েক বছর যথেষ্ট বেড়েছে উন্নয়ন ব্যয়। সেটা বিনিয়োগ বাড়ানোর জন্য সরকার যে সুযোগ সুবিধা দেওয়ার, সেটা অর্থনীতি প্রণোদনার মাধ্যমে দিচ্ছে। যেমন ধরুন, রপ্তানি প্রণোদনা বাড়ানো হয়েছে, জুটের ক্ষেত্রে, জুট গুডস এক্সপোর্টের ক্ষেত্রে 550 কোটি রাখা হয়েছে প্রণোদনা হিসাবে। আচ্ছা। স্টকের কর অবকাশ 15 থেকে 19 পর্যন্ত নেওয়া হয়েছে। সরকার কার্যকরভাবেই অনেকগুলো পদক্ষেপ নিয়েছে এবং নিচ্ছে প্রণোদনা বা ব্যক্তিখাতকে উৎসাহ দেওয়ার জন্য। এবং ব্যক্তিখাতের উপর সরকার যথেষ্ট নির্ভরশীল। ব্যক্তিখাত শুধু সরকার প্রণোদনার উপর নির্ভর করে না, Right. আর্থসামাজিক পরিস্থিতি, রাজনৈতিক পরিস্থিতি এর উপর নির্ভর করে। তো সেই পরিস্থিতিগুলো এবার অনুকূলে, সে কারণে আমি বললাম সরকারও প্রণোদনা দিচ্ছে বিভিন্নভাবে, কর অবকাশ দিয়ে। কৃষিক্ষেত্রে 50,000 টাকার উপরে হলেই কর হতো, এবছর 2 লক্ষ টাকা পর্যন্ত কর মওকুফ করা হয়েছে। Right. এটাও তো এক ধরনের প্রণোদনা যে কৃষিতে আরো বিনিয়োগ হোক। Right. তো এরকম বিনিয়োগ দেওয়ার জন্য সুনির্দিষ্ট সরকারের অনেকগুলো পদক্ষেপ আছে, যার মাধ্যমে আমরা অবশ্যই বলতে পারি যে বিনিয়োগ উজ্জীবিত হওয়ার বস্তুনিষ্ঠ পরিবেশ তৈরি হচ্ছে এবং হবে। এই বড় আকারের বাজেট, যেটা সবসময় একটা অভিযোগ থাকে, তো বাজেট অবশ্যই বড় হবে প্রতি বছর। লোক বড় আকারের বাজেট যারা বলে তারা বেকুবি বলে, না বুঝে বলে। আমার কথাটা উদ্ধত্তপূর্ণ হতে পারে, কিন্তু এটা সত্য। 16 কোটি লোকের দেশে বৎসরে 12 মাসে ব্যয় হলো 1570 কোটি টাকা। রাইট। আমাদের দেশজ আয়ের 18.7% হলো বাজেট। বহু উন্নয়নশীল দেশে, ভারত সহ, তাদের দেশজ আয় 30% পর্যন্ত বাজেট হয়ে থাকে। কাজে বড় বাজেট যারা বলে, চাহিদা আমাদের বড়, রাস্তাঘাট, ব্রিজ, স্কুল, কলেজ, স্বাস্থ্যসেবা, আমাদের চাহিদাও তো অনেক বড়। সেই- সামর্থ্য থাকলে এই বাজেট আরো বড় অন্তত 22% হওয়া উচিত ছিল আমাদের দেশজ কিন্তু আয়। আমরা এখন এই যে বাজেট বাস্তবায়ন করবো, এর জন্য অর্থের যে প্রয়োজন, সেটা একটা বড় একটা অংশ হচ্ছে এনবিআর থেকে জোগাড় করতে হবে, যেটা 1,80,000 মতো আমাদের রেভিনিউ 1,82,000 আমার রাজস্ব আয় ধরেছি, এনবিআর বাইরে মিলে। হ্যাঁ, তো আপনারা ভুলে যান কেন, এই সরকার আসার পর রাইট। রাজস্ব আয়ের যে প্রবৃদ্ধি হয়েছে এটি কিন্তু স্মরণে রাখতে হবে। তার কারণ হলো 22% হারে রাজস্ব বেড়েছে গত 4 বছর। এই বছর যে কোনো কারণে রাজনৈতিক উত্থান পতন, ব্যবসা বাণিজ্য, আমাদের প্রবৃদ্ধি 1 বছর কমে গেল, আর হায় হায় করার কিছু নাই। গত
5 বছরে যে রাজস্ব বৃদ্ধি হয়েছে এর আগে 23 বছরে সেই পরিমাণ বৃদ্ধি হয়নি, 23 বছর যোগ দিলেও সেই পরিমাণ বৃদ্ধি হয়নি। এই সত্যগুলো ভুলে যান কেন? কাজে এবার হচ্ছে সামনে রাজস্ব কাঙ্ক্ষিত আমার যে 19.5% দোষী রাজস্ব বৃদ্ধি সেটি আশা করি অর্জিত হবে। আপনি আশা করছেন। ধন্যবাদ ডক্টর আলম। আমাদের সময় হচ্ছে বিরতি যাবার, ফিরে এসে আমরা আবার কথা বলবো। সময় হলো একটি বিরতি যাবার, ফিরছি শিখি, সাথেই থাকবে। স্বাগত আরেকবার খাতুনগঞ্জ থেকে মধ্যে ছেলে। আজ আমরা আলোচনা করছি কেমন হলো বাজেট। এই নিয়ে আলোচনা করতে আমার সাথে স্টুডিওতে রয়েছেন পরিকল্পনা কমিশনের সদস্য ডক্টর শামসুল আলম। ডক্টর আলম, আপনাকে স্বাগত জানাচ্ছি অনুষ্ঠানে আরেকবার। আমরা কথা বলছি বাজেট কেমন হলো এবারের বাজেট। এবার আপনাকে জানতে চাই, বেশ কিছু ট্যাক্স মেজার এবার নেওয়া হয়েছে, বেশ নতুনত্ব এসছে। যেমন একটা নতুন স্ল্যাব হয়েছে, বলা হচ্ছে সুপার ট্যাক্স 30%-এর কথা বলা হয়েছে, যেখানে একজন ব্যক্তির যদি 44 লক্ষ টাকা বাৎসরিক ইনকাম হয় তবে তাকে দিতে হবে। এর ফলে কি এটা মনে হচ্ছে ট্যাক্সে আসলে আমাদের ট্যাক্সটা বেশি দরকার, সেটা কি বাড়বে নাকি আবার ডিসকারেজ হবে মানুষ? না, ট্যাক্সের একটা তো ডিসইনসেন্টিভ থাকে ইকোনমিক্সে, যেটা পড়ায়। কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, সরকারের আয় দরকার, ট্যাক্সেরও প্রয়োজন আছে। তো ট্যাক্স ছাড়া একটি সরকার চলবে কি করে? তো এই বছর একটা জিনিস খেয়াল করবেন, যখন আমরা উচ্চতর প্রবৃদ্ধির দিকে যাই বা বেশি বেশি প্রবৃদ্ধি হতে, তখন কিন্তু আয় বৈষম্য বেড়ে যায়। এই আমি বলবো সরকার একটা জিনিস বোধহয় সতর্কভাবে অনুসরণ করেছে, যাতে আয় বৈষম্য না বেড়ে যায়। বলতে পারেন কিভাবে? হ্যাঁ, সরকার সেটা করছে সামাজিক নিরাপত্তা খাতে ব্যয় বাড়িয়ে, মানে গরিবদের জন্য যে ভাতাগুলো, এই মাতৃত্বকালীন ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা ইত্যাদি, তো সেখানে 22,923 কোটি থেকে এবার বাড়ানো হলো 30,900 কোটি টাকা। আচ্ছা, এটা হলো একটা দিক। আরেকটা হলো বাজেটের বিভিন্ন অংশ হতদরিদ্রদের জন্য 1500 কোটি টাকা রাখা হয়েছে কর্মসংস্থান সৃষ্টি। তো আমি বলছি সরকার সচেষ্টভাবে চেষ্টা করছে যেন আয় বৈষম্য না বাড়ে, প্রবৃদ্ধি হোক। কারণ আয় বৈষম্য বাড়ে যখন প্রবৃদ্ধি বাড়তে থাকে, এটা আমাদের দেখা গেছে উন্নয়ন অর্থনীতি। আচ্ছা, দুই একটা দেশ ব্যতিক্রম আছে, তারপরে ব্যাপকভাবে আয় বৈষম্য বাড়ে, কিন্তু বাংলাদেশে সেটা গত 5 বছর বাড়েনি, উল্লেখযোগ্য বিষয়। এক্ষেত্রে এবার যে ট্যাক্স পলিসিটা করেছে, কর নীতিটা, এটাও কিন্তু সরকার সতর্কভাবে খেয়াল রেখেছে সরকারের সম্পদও আসুক, আয় বৈষম্য না বাড়ুক। সেই জন্য যেটা সুপার ট্যাক্স নীতি হিসাবে খারাপ নয়, এখন প্রয়োজন এটাকে যথাযথভাবে চিহ্নিত করা, আয়টা নিয়ে নেওয়া। আরেকটা হলো, একটা দেখবেন সম্পদ করের পুনর্বিন্যাস করা আছে এবার, যেন 20 থেকে 30 কোটি আগে ছিল মানে 10%, এখন এটাকে বাড়ানো হয়েছে 30 কোটির উপরে হলে সেটা 20%। অর্থাৎ যাদের প্রচুর সম্পদ আছে 4 কোটির উপরে বা সম্পদের মূল্যের উপরে, তো সেই মূল্যের উপরে এই সম্পদ কর দেওয়াটা বহুদিনের দাবি ছিল, এবার সেটা করা হয়েছে। তো সরকার সচেতনভাবে চেষ্টা করেছে যাতে সরকার রাজস্ব বাড়ে আর আয় বৈষম্য না বাড়ে। সরকার এই ট্যাক্স নিয়ে কিন্তু আবার গরিবের দিকে নিয়ে যাবে বিভিন্ন কর্মসূচিতে। সেদিক থেকে এখানে একটা বিষয় বলা যায় যে যেমন বাড়ি ভাড়া এক ধরনের ট্যাক্সে আওতা আনার প্রচেষ্টা হচ্ছে, বাড়ি ভাড়া এটা আনা হোক, আনতে হবে, এটা নিয়ম শৃঙ্খলায় আসুক। আবার দেখতেও হবে যেন একটা আবার ডিসইনসেন্টিভ তৈরি না হয়। মানে বাড়িঘরের যথেষ্ট দরকার আছে, বাড়িঘর ব্যক্তি খাত কিন্তু যথেষ্ট তৈরি করছে। তো বাড়িঘরের দিক থেকে এখন ঢাকা শহরে কিন্তু বাড়িওয়ালাদের খুব সুদিনও নয়, কারণ এখন প্রচুর বাড়িঘর হয়ে গেছে ওই আপনার রিয়েল এস্টেটের কারণে। ভাড়া কিন্তু এখন কয়েক মাস খালিই থাকে বছরে, এরকমও কিন্তু বিষয় আছে। তবে নীতিগতভাবে এটি সমর্থন করা যায় যে একটা শৃঙ্খলায় আসলে আমাদের ট্যাক্সের পরিমাণটা বেড়ে যাবে। আপনার কি মনে হয় যে আমরা এবারে যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ইনফ্লেশনের ক্ষেত্রে সেটা সম্ভব হবে 7.3? শুনুন, প্রবৃদ্ধির হার তো অনেক কিছুর উপর নির্ভর করে, এটা একটি দুটি উপাদানের উপর নির্ভর করে না। আন্তর্জাতিক পরিবেশ পরিস্থিতি, রপ্তানি, আমাদের রেমিটেন্স, আমাদের অভ্যন্তরীণ কার্যক্রমের গতিশীলতা, আমাদের কৃষির অবস্থা কি থাকবে, অনেক কিছুর উপর নির্ভর করে প্রবৃদ্ধির হার। তো যেহেতু এই সরকার সর্বোচ্চ প্রবৃদ্ধি 6.7% করেছে একবার, তো 7.3 অর্জন করা আমাদের জন্য কিন্তু খুব বড় বা উচ্চাকাঙ্ক্ষাও নয়, এটি সাধারণ আকাঙ্ক্ষা আমি মনে করি এবং অর্জন যোগ্য। আমাদের তো 8% যাওয়ার কথা ছিল এই 2014-15, সেদিক থেকে সরকার পুনর্বিন্যাস করে এটাকে 7.3 করেছে। এটিকে উচ্চ বলা বা বিলাসী বলা, এও এক ধরনের বিলাসিতা বা চিন্তাহীনতা আমি বলবো। আচ্ছা, ধন্যবাদ জনাব আলম। আমাদের সময় হয়েছে শেষ করবার।
আপনাকে অসংখ্য ধন্যবাদ এই আসার জন্য। ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুনগঞ্জ থেকে মতো ছিল, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।